আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা রূপ নিচ্ছে যুদ্ধে। ইরানি ভূখণ্ডে বসেই আক্রমণের পরিকল্পনা করে মোসাদ, মজুত করে অস্ত্র। ইসরায়েলকে সহায়তা করে আবারও বিশ্বাসঘাতকতার নজির জর্ডানের। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ওআইসি কিংবা সৌদিকে সক্রিয় হওয়ার পরামর্শ। দুটি দেশেই হয়তোবা তাদের পারমাণবিক শক্তি যতটুকু আছে ততটুকুই প্রয়োগ করার চেষ্টা করবে। ওয়াশিংটনে ইসরায়েলের সাথে ধারণা করা হয় একটা তাদের বিহাইন্ড দ্য সিন সবসময় একটা ভালো যোগাযোগ আছে, আর ইরানের সাথে এখন ইমপ্রুভিং একটা রিলেশনশিপ। সব মিলিয়ে সৌদি আরবের মাধ্যমে আমার মনে হয় বাংলাদেশ এই উদ্যোগটা নিতে পারে। সরকার গঠন করলে ডক্টর ইউনূসকে পাশে চান তারেক রহমান, বলছেন নেতারা। প্রতিশ্রুতি দিয়েছেন সংস্কার ও জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচারের। আগামীতেও আমরা ওনার সহযোগিতা চাইব, এই প্রত্যাশাও আমরা করি এবং তাকে সেটা জানানো হয়েছে। বিচারের ব্যাপারে তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তাকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টাকে যে বিএনপি সবচেয়ে বেশি সাফারার, সুতরাং আমরা যেখানে ভিকটিম আমরা তো নিশ্চয়ই দ্রুত তাদের বিচার করার জন্য উদ্যোগ নেব। দীর্ঘ ছুটি শেষে ফেরার পথে যমুনা সেতুর দুই প্রান্তে যানজটের ভোগান্তি। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 8 জন। ডেঙ্গু চিকিৎসায় এলবুমিনের সরবরাহ ঘাটতি, ফার্মেসিতে দাম চড়া। প্রায় 2.5 বছর পর আবারও করোনার প্রকোপ। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। 18 দিন পর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা সেবা শুরু। জুলাই আন্দোলনে আহত 50 জনকে পলাতক দেখিয়ে পুলিশে খবর। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। অপারেশন রাইজিং লায়নের জবাব দিতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। তেল আবিবের অভিযানের 24 ঘণ্টা না পেরোতেই প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল ছুড়ে জবাব দিয়েছে তেহরান। এখন পর্যন্ত প্রাণ গেছে 4 জনের, আহত শতাধিক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেল আবিবের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা। জবাবে ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নাতানজের পর এবার ফোর্দো পারমাণবিক প্রকল্পে চলে হামলা। এ পর্যন্ত প্রাণ গেছে শীর্ষ আইআরজিসি কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ 78 জনের। ইসরায়েলের আকাশে মিসাইল বৃষ্টি। তেল আবিবের রাতের নীরবতা খান খান করে আঘাত হানে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। তেল আবিবের অপারেশন রাইজিং লায়নের জবাবে তেহরানের এই অভিযান। শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করে ইরান, ছোড়ে শত শত ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের চলমান অভিযানকে এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর আখ্যা দিচ্ছে তেহরান। উপর্যুপরি মিসাইলের আঘাতে গাজার মতো ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা। প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে এসব মিসাইল। ক্ষতিগ্রস্ত নেভাতিম বিমান ঘাঁটি সহ আরও 3 সামরিক স্থাপনা। ইহুদি সাম্রাজ্য বড় ধরনের ভুল করেছে। ইনশাল্লাহ এই কর্মকাণ্ড তাদের ধ্বংস ডেকে আনবে। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। দেশের সব কর্মকর্তা ও জনগণ দৃঢ়ভাবে সশস্ত্র বাহিনীর পাশে আছে। নিঃসন্দেহে আমরা শত্রুদের জীবন তিক্ত করে তুলব। তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। যে অপরাধ করছে এরপর তাদের আর অক্ষত থাকতে দেওয়া হবে না। জবাবে ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নাতানজের পর নতুন করে টার্গেট করা হয় ফোর্দো পারমাণবিক কেন্দ্র। স্থাপনাটির আংশিক ক্ষতিগ্রস্তের দাবি করে তেল আবিব। এর আগে হামলা চালানো হয় তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। এছাড়াও তাবরিজ, লোরেস্তান, হামেদান, কেরমান সহ বিভিন্ন প্রদেশের 150-রও বেশি স্থানে চলে ইসরায়েলি অভিযান। আমাদের অভিযানের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিহত করা। ইসরায়েলের এই উদ্দেশ্য পূরণের পথ আরও সুগম হচ্ছে। গত 24 ঘণ্টায় আমরা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থানগুলো নিশ্চিহ্ন করেছি। তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অনেকটাই ধ্বংস করেছি। শনিবারের এই হামলায় নতুন করে প্রাণ যায় আরও বেশ কয়েকজন আইআরজিসি কমান্ডারের। আরও 3 পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ারও দাবি জানিয়েছে তেল আবিব।
তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি প্রাণহানি সংক্রান্ত কোনো তথ্য। এর আগে ইসরায়েলের 2 যুদ্ধবিমান ভূপাতিত করা সহ এক নারী পাইলটকে আটকের দাবি করে ইরান, যদিও তা অস্বীকার করে আইডিএফ। শুক্রবার ইরানের বিভিন্ন পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলার সূচনা করে ইসরায়েল। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের ভেতরেই চলছিল ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের প্রস্তুতি। বছরখানেক আগে থেকেই পরিকল্পনা করছিল মোসাদ এজেন্টরা। ইরানে ঢুকে গোপন তথ্য সংগ্রহ করে ইসরায়েলি গোয়েন্দারা, খুঁজে বের করে ইরানের সেনাবাহিনীর দুর্বলতাগুলো, খোদ রাজধানীর কাছে গড়ে তোলে অস্ত্র ঘাঁটি, মজুত করে ড্রোন সহ নানা সরঞ্জাম। এরপরে শুক্রবার 3 ধাপে পরিচালনা করা হয় সুপরিকল্পিত অভিযান। একে একে টার্গেট হয় ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, পারমাণবিক কেন্দ্র ও বিমান ঘাঁটি। ইরানের ভূখণ্ডে মোসাদের 2 গোয়েন্দার গোপন অভিযান। মিশন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করা। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের দীর্ঘ প্রস্তুতির ক্ষুদ্র এক নমুনা। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই ইরানে চালানো ভয়াবহ এই হামলার নীল নকশা তৈরি হয়েছে বহু আগেই। মাসের পর মাস খোদ ইরানের ভূখণ্ড ব্যবহার করা হয়েছে পরিকল্পনা বাস্তবায়নে। ইসরায়েলের নিরাপত্তা বিভাগের সূত্র বলছে, অপারেশন রাইজিং লায়ন পরিকল্পনার অংশ হিসেবে কয়েক মাস আগে গোপনে ইরানে ঢুকে পড়ে মোসাদের বেশ কয়েকজন সদস্য, সংগ্রহ করে দেশটির পারমাণবিক ও প্রতিরক্ষা সম্পর্কিত নানা গোপন তথ্য, খুঁজে বের করে ইরানের সেনাবাহিনীর দুর্বল দিকগুলো। বহুদিন ধরেই মোসাদ এজেন্টদের নজরদারিতে ছিলেন দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। ইরানের ভেতরেই বিস্ফোরক মজুদে একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিল মোসাদ। হামলার অনেক আগেই সেখানে জড়ো করা হয়েছিল বহু ড্রোন। এছাড়াও রাখা হয় সূক্ষ্মভাবে হামলায় সক্ষম অত্যাধুনিক নানা অস্ত্র। দীর্ঘদিন ধরে চলে পরিকল্পনার খুঁটিনাটি বিশ্লেষণ। শুক্রবার শুরু হয় অভিযান। 3 ধাপে চালানো হয় আক্রমণ। প্রথমে ধ্বংস করা হয় ইরানের রাডার আর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যাতে তেল আবিবের জন্য সহজ হয় বিমান হামলা। দ্বিতীয় ধাপে গোপনে মজুত করে রাখা ড্রোন ও অস্ত্র দিয়ে ধ্বংস করা হয় ইরানের সেনাঘাঁটি ও ক্ষেপণাস্ত্র লঞ্চার। তৃতীয় ধাপে হয় সবচেয়ে বড় হামলা। ইরানের শীর্ষ সামরিক নেতাদের লক্ষ্য করে ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে হয় আক্রমণ। একটি বৈঠকের অজুহাতে আগেই সেখানে কৌশলে তাদের জড়ো করেছিল মোসাদের এজেন্টরা। ওই হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার। এ ধাপেই হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র নাতানজ। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের অভ্যন্তর থেকে উচ্চ পর্যায়ের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না মোসাদের এত বড় ও জটিল গোপন অভিযান বাস্তবায়ন। তাই ইসরায়েলি হামলায় তেহরানেরই কারো বিশ্বাসঘাতকতা বা তথ্য ফাঁসের সম্ভাবনা প্রবল। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর ইসরায়েলের দূরপাল্লার মিসাইল প্রতিরোধ সক্ষমতা নিয়ে উঠছে প্রশ্ন। শত্রুর হামলা মোকাবেলায় কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন আছে ইসরায়েলে। তাদের কাছে রয়েছে অ্যারো, ডেভিড স্লিং, আয়রন ডোমের মতো আলোচিত অত্যাধুনিক সব ডিফেন্স সিস্টেম। এরপরও ইরানের অনেক মিসাইল সরাসরি আঘাত হেনেছে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে। ইরানের মিসাইল হামলায় লন্ডভন্ড ইসরায়েলের বহু স্থাপনা। শনিবার ভোররাত থেকে তেল আবিব সহ কয়েকটি শহর লক্ষ্য করে মুহুর্মুহু মিসাইল ছোড়ে ইরান, যার মধ্যে বেশ কয়েকটি সরাসরি আঘাত হেনেছে দেশটির বিভিন্ন স্থাপনায়। বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভাবা হয় সবচেয়ে অত্যাধুনিক ব্যবস্থার একটি। শত্রুর হামলা থেকে বাঁচতে ইসরায়েলের চারপাশে রয়েছে কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। অ্যারো, ডেভিড স্লিং ও আয়রন ডোমের মাধ্যমে দীর্ঘদিন ধরে শত্রুর হামলা প্রতিরোধ করছে তারা। মূলত স্বল্প পাল্লার রকেট ধ্বংসে আয়রন ডোম ব্যবহার করে ইসরায়েল। গত 1.5 বছরেও হামাস, হিজবুল্লাহর শত শত হামলা ঠেকিয়েছে এই সিস্টেম। ইসরায়েলের দাবি, আয়রন ডোমের সফলতার হার শতকরা 90%। মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের ভরসা ডেভিড স্লিং। চলমান সংঘাতে হিজবুল্লাহর মিসাইল প্রতিহতে এই সিস্টেম ব্যবহার করেছে দেশটি। আর দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে ব্যবহার করে অত্যাধুনিক অ্যারো ডিফেন্স সিস্টেম। বায়ুমণ্ডলের ওপরে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ভূপাতিতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা, যার সবশেষ সংস্করণ অ্যারো 2। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টও ব্যবহার করছে দেশটি।
চারপাশে অবৈধ প্রতিরক্ষা দেয়াল তৈরি করে রেখেছে ইসরায়েল, আর সেই দেয়াল ভেদ করে ইসরায়েলে আঘাত এনেছে ইরানের মিসাইল। নেতানিয়াহু এখনও স্বীকার না করলেও ইরানের ট্রু প্রমিস 3 অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য সামনে আসছে। তেহরানের হামলা ঠেকাতে যে পুরোপুরি সফল হয়নি ইসরায়েল, সেটি এরই মধ্যে স্পষ্ট হয়েছে। ফলে ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বলতা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতার একের পর এক নজির তৈরি করছে জর্ডান। ইরানে হামলার আগে ইসরায়েলে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিয়েছে নিজেদের আকাশ সেবা। কেবল তাই নয়, চালান প্রক্রিয়া নির্বিঘ্ন করতে বন্ধ করে দিয়েছে বেসামরিক আকাশযান চলাচল। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের পাল্টা হামলাও ঠেকিয়েছে ড্রোন ভূপাতিত করে। শুক্রবার জর্ডানের আকাশসীমা পাড়ি দিয়ে ঝাঁকে ঝাঁকে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায় ইরানে। এরপর উদ্বেগ জানিয়ে এক বিবৃতি দেয় আম্মান। জানায়, কোনো দেশের সংঘাতের যুদ্ধক্ষেত্র হবে না জর্ডান, লঙ্ঘন করতে দেবে না তাদের আকাশসীমা, ভূখণ্ড বা নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয় বলেও জানায়। তবে ইসরায়েল যেন এসব বলির আওতায় পড়েই না। তাই তো তেল আবিবের যুদ্ধবিমান নির্বিঘ্নে জর্ডানের আকাশসীমা পাড়ি দিলেও ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে আম্মান, ভূপাতিত করেছে বহু ড্রোন। এখানেই শেষ নয়। ইসরায়েলের গণমাধ্যম বলছে, অপারেশন রাইজিং লায়নের আগেও যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র সরঞ্জাম গেছে তেল আবিবে, আর তাদের সুবিধার্থে হুট করেই নিজেদের আকাশসীমায় বেসামরিক আকাশযান চলাচল বন্ধ রাখে জর্ডান। যদিও জর্ডানের দাবি নিজেদের ভূখণ্ড আর নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। গত বছরও অপারেশন ট্রু প্রমিসের আওতায় ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল, তখনও তেহরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ভূপাতিত করেছিল জর্ডান, যা জন্ম দিয়েছিল তুমুল সমালোচনার। গাজার বেলায়ও জর্ডানের এমন অবস্থান দেখা গেছে। যুদ্ধবন্ধে কার্যকর ভূমিকা রাখতে না পারলেও শাসনভার থেকে হামাসকে সরিয়ে গাজা পুনর্গঠন, স্বাধীনতাকামী গোষ্ঠীটির নিরস্ত্রীকরণ আর বিতাড়নে আরব দেশগুলোর পরিকল্পনায় সামিল হয়েছে জর্ডানও। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত জর্ডান, আর সেই সূত্রে সখ্যতা রয়েছে ওয়াশিংটনের পরম বন্ধু ইসরায়েলের সাথেও। আবারও যেন তারই প্রমাণ রাখল আম্মান। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরান ইসরায়েল যুদ্ধের ফলে পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। আশঙ্কা সর্বাত্মক পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দুদেশ, আর তাহলে এর সরাসরি প্রভাব পড়বে জ্বালানি তেলের বাজার তথা বৈশ্বিক অর্থনীতিতে। ফলে ভুগতে হবে বাংলাদেশকেও। প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে তথা বাংলাদেশের রেমিটেন্স প্রবাহেও। এই অবস্থায় ইসলামী সম্মেলন সংস্থা OIC বা সৌদি আরবের সাথে যৌথ উদ্যোগে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সক্রিয় হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন, ব্যাপকভাবে বিধ্বস্ত ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা। 24 ঘন্টা না পেরোতেই অপারেশন ট্রু প্রমিস 3 ইরানের প্রতিশোধ। পরমাণু শক্তিধর দুই দেশের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে। এই অস্থিরতা সহসাই কমছে না, বরং সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দেশ দুটি। আর তাহলে এর প্রভাব মধ্যপ্রাচ্য ছাড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বেই। এরই মধ্যে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বাধাগ্রস্ত হচ্ছে সরবরাহ। এ ধারা চলতে থাকলে ভুগতে হবে বাংলাদেশের মতো দেশগুলোকে। দুটি দেশেই হয়তোবা তাদের পারমাণবিক শক্তি যতটুকু আছে ততটুকুই প্রয়োগ করার চেষ্টা করবে, এবং তাতে সমগ্র বিশ্ব জুড়েই একটি অস্থির এবং অশান্ত পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশ কোনোভাবেই এর থেকে বেঁচে যেতে পারবে না। প্রথম ইম্প্যাক্টটা হবে এনার্জি মার্কেটে, অয়েল। ইরান অলরেডি বলেছে যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ রাখতে হবে। এখন এটা যদি বন্ধ থাকে সেই ক্ষেত্রেও প্রবলেম, আর এটাকে এনফোর্স করতে গিয়ে কিন্তু এটা দেখা যেতে পারে আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত বাংলাদেশের 60 লাখের মতো শ্রমিক। এই অঞ্চল অস্থির হলে তার প্রভাব পড়বে প্রবাসী শ্রমিকদের ওপরও। ব্যাহত হবে তাদের উপার্জন, কমবে দেশে টাকা পাঠানো। প্রশ্ন আছে নতুন জনশক্তি রপ্তানি নিয়েও। মধ্যপ্রাচ্যে যে কোনো যুদ্ধ কিংবা যুদ্ধ পরিস্থিতি
বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য এবং প্রবাসে যারা কাজ করেন সে সমস্ত বাংলাদেশি শ্রমিকের জন্য বিশাল ঝুঁকির একটা বিষয়। মাইগ্রেন্ট ওয়ার্কার ইম্পোর্ট করার যে ডিমান্ড, সেই ডিমান্ডটা অল্প দিনের জন্য হলেও এটা স্লাগিশ হয়ে যাবে। তখন আমাদের দেশ থেকে যে হারে তারা লোক নিচ্ছে বা নিতে প্ল্যান করেছে সেটা ব্যাহত হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল ইরান বিবাদে জড়ালেও সমাধানের কোনো ইঙ্গিত মেলেনি। এ অবস্থায় মুসলিম দেশগুলোর জোট ওআইসি শান্তি আলোচনার কোনো উদ্যোগ নিলেও তা আদৌ কাজে আসবে কিনা সেই সংশয় আছে যথেষ্ট। বাংলাদেশের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু সামর্থ্য নিয়েই এই সক্রিয় উদ্যোগের মধ্যে শরিক হতে হবে। এটা ইসলামী সম্মেলন সংস্থার মাধ্যমে হতে পারে, এটা আলাদাভাবে হতে পারে। সৌদি আরব তাদের এখানে অনেক হাই ইন্টারেস্ট এবং হাই ইনফ্লুয়েন্স আছে। ওয়াশিংটনে ইসরায়েলের সাথে ধারণা করা হয় একটা তাদের বিহাইন্ড দ্য সিন সবসময় একটা ভালো যোগাযোগ আছে, আর ইরানের সাথে এখন ইমপ্রুভিং একটা রিলেশনশিপ। সব মিলিয়ে সৌদি আরবের মাধ্যমে আমার মনে হয় বাংলাদেশ এই উদ্যোগটা নিতে পারে। শুক্রবার ইরান জুড়ে পারমাণবিক এবং সামরিক স্থাপনা টার্গেট করে 5 দফায় হামলা চালায় ইসরায়েল। এর জবাবে পরদিন তেল আবিবে আঘাত হানে তেহরানের ক্ষেপণাস্ত্র। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শুধু ফেব্রুয়ারিতে নির্বাচনই নয়, সরকার গঠন করতে পারলেও ডক্টর ইউনূসকে পাশে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদিও তারেক রহমানের এই প্রস্তাবে সরাসরি কোনো অবস্থান জানাননি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এছাড়া তারেক রহমান ডক্টর ইউনূসের বৈঠকে গুরুত্ব পেয়েছে মৌলিক কিছু সংস্কারে বিএনপির প্রতিশ্রুতি আর জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচার এগিয়ে নেওয়া। 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের ইস্যুতে ছাড় দিয়ে উপদেষ্টা পরিষদকে নিরপেক্ষ আচরণ করার আহ্বানও জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। আরিফিন শাকিলের প্রতিবেদন। 1.5 ঘন্টার এই একটা বৈঠকে রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। ডিসেম্বর এপ্রিলের মাঝামাঝি ফেব্রুয়ারিতে ভোট করার বিএনপির প্রস্তাবে সায় দিয়েছে সরকারও। শুধুই কি নির্বাচনের প্রসঙ্গ এসেছে এই একান্ত বৈঠকে? ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়বস্তু নিয়ে আগে আলোচনা হয় দলের স্থায়ী কমিটিতে। ফেব্রুয়ারিতে নির্বাচন, মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়, সম্মতি আর বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করতে তারেক রহমানের উপর দায়িত্ব দেন দলের নীতি নির্ধারণী ফোরাম। বিএনপি স্থায়ী কমিটির 2 জন সদস্য জানিয়েছেন, বিএনপির সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগানোর কথাও লন্ডন বৈঠকে আলোচিত হয়েছে। আগামীতেও আমরা ওনার সহযোগিতা চাইব, এই প্রত্যাশাও আমরা করি এবং তাকে সেটা জানানো হয়েছে যে আমরা যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেন রাষ্ট্র পরিচালনার, তাহলে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য এবং সুষ্ঠু গণতান্ত্রিক দ্বারা রাজনৈতিক চর্চা সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা হাসি মুখে সেই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা জানি না, তবে তিনি মনে হয় সেগুলো গুরুত্ব অনুধাবন করবেন। সংস্কার সেগুলোই হবে যেগুলোতে রাজনৈতিক দল এবং সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেটাতে একমত হবে। এই সরকার আমলে যতটুকু সম্ভব করে নেবে, বাকিটা নির্বাচনের পরে নির্বাচিত যে সরকার আসবে তারা করবে। বিচারের ব্যাপারে তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তাকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টাকে যে বিএনপি সবচেয়ে বেশি সাফারার, সুতরাং আমরা যেখানে ভিকটিম আমরা তো নিশ্চয়ই দ্রুত তাদের বিচার করার জন্য উদ্যোগ নেব। ডিসেম্বরে নির্বাচনের পাশাপাশি 2 ছাত্র উপদেষ্টা সহ 3 জনের পদত্যাগের দাবিও তুলেছিল বিএনপি। যদিও তারেক রহমানের সঙ্গে বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দেখা গেছে। এর আগে যমুনায় বিএনপির সাথে বৈঠকে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নির্বাচনের সময় নিয়ে ছাড় দেওয়ার পর এই দাবি নিয়ে কি ভাবছে এখন বিএনপি? কৌশলী জবাব বিএনপি নেতাদের। 3 জনের ব্যাপারে তো আমরা এখনো অনড় আছি, দেখা যাক কি করে। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি, এখন বল তাদের কোর্টে তারা কতটুকু কার্যক্রম নেবে এর উপরে, সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। হয়তো তাদের নাম অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তাদের সাথে নিরপেক্ষ সরকার কথাটা লাগানো আছে। সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য অবশ্যই সরকারকে নিরপেক্ষ চরিত্র বজায় রাখতে হবে। বিএনপি নেতারা বলেন, জাতির স্বার্থে সময়ের প্রয়োজনে কোনো দল সিদ্ধান্ত নিতে ভুল করলে তাদের খেসারত দিতে হবে। পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। আগে এই কালচারটা প্রচলিত ছিল না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক নিয়ে যারা উষ্মা প্রকাশ করছে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে সদরের ভবানীপুর বীর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে এমনটা বলেন তিনি।
কিছু আন্তর্জাতিক বন্ধু তারা উষ্মা প্রকাশ করেছেন, যে আমাদের অ্যাডভোকেট সালাম ভাই বলেছেন যে লন্ডনের বৈঠকটি বলেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। ভাই, আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি, আপনারা কখন নিরপেক্ষতার সাথে কাজ করেছেন? প্রধান উপদেষ্টার লন্ডন সফরকালে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে যৌথ বিবৃতি দেয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে মনে করে বাংলাদেশ জামাতে ইসলামী। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক বিবৃতিতে দলটি এমন অভিমত জানিয়েছে। পোস্টে বলা হয়, প্রধান উপদেষ্টার অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এ ব্যাপারে অভিমত প্রকাশ করা উচিত ছিল। এই বৈঠকের মাধ্যমে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। সরকারের নিরপেক্ষতা এবং নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসনকল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। 10 দিনের ছুটি শেষ, কর্মস্থলে ফিরছে মানুষ। ঈদে ঘরমুখ যাত্রার মতো ফিরতি পথেও পথের ভোগান্তির শিকার উত্তরের বাস যাত্রীরা। যমুনা সেতুর দুপ্রান্তে যানজট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে যাত্রী আর চালকরা। যানবাহনের দীর্ঘ সারি আছে ঘাটেও। ঈদ শেষে ফেরার পালা, উত্তরের পথে যাত্রীদের সঙ্গী সেই চিরচেনা যানজট। যমুনা সেতুর দুপ্রান্তেই ধীরগতি, দুর্ভোগ। দুদিন ধরেই সড়কে গাড়ির চাপ, শনিবার থেকে তা বেড়েছে আরও। অনেকে লক্কর ঝক্কর বাসে ফিরছেন কর্মস্থলে। সেতুর ওপর বিকল হয়ে যায় কয়েকটি গাড়ি, ঢাকামুখী লেনে ছড়িয়ে পড়ে দীর্ঘ যানজট। অবস্থা খুব খারাপ ভাই, রাত 10টা আছে যে এখনো জমে যেতে পারি নাই। রাস্তায় খুবই খারাপ অবস্থা যানজটের, মানে আসাই যাচ্ছে না, এত গাড়ির চাপ, ছোট গাড়ি বড় গাড়ি সব প্রচুর পরিমাণ চাপ। একদিকে প্রচণ্ড গরম, তার উপর গাড়ির জটলা, আছে ধুলার ছড়াছড়ি। হাইওয়ে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ যাত্রীরা। সব মিলিয়ে চরম দুর্ভোগ। প্রচণ্ড জ্যাম, গরম, অস্বস্তিকর অবস্থা। অনেক কষ্ট হয়েছে, রাস্তা কি প্রশাসন নাই নাকি? এই ভোগান্তির মাঝে বাসে বাড়তি ভাড়া, তাই ক্ষুব্ধ যাত্রীরা বেশ কিছু বাস ভাঙচুর করেন। হাইওয়ে পুলিশ বলছে, গাড়ি বিকল হওয়ার পাশাপাশি বাড়তি চাপ, চলছে সড়ক উন্নয়ন কাজ, চলাচলও এলোমেলো, এতে দেখা দেয় যানজট। ঢাকামুখী গাড়ি অনেকটাই কমে গেছে। আমাদের জেলা পুলিশের তৎপরতা অব্যাহত আছে, আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ, আর যাত্রীদের কোনো প্রকারের ভোগান্তির শিকার হতে হবে না। রেলপথেও ঢাকায় ফিরছে মানুষ। কমলাপুরে আসা প্রতিটি ট্রেনই যাত্রীতে ঠাসা, নেই শিডিউল বিপর্যয়। আবার ঢাকা ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনও যাত্রীতে পরিপূর্ণ। জব করি তো, কালকে থেকে আমার অফিস কন্টিনিউ করতে হবে, এই জন্য আজকে আসতেই হবে। সার্ভিসগুলো অনেক বেটার, আগে একটু কিছু কিছু সমস্যা ছিল, এখন এটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো। যাত্রী আর যানবাহনের চাপ ঘাটেও। দৌলতদিয়া প্রান্তে কয়েক কিলোমিটার গাড়ির সারি। 500 টাকার ভাড়া 900 টাকা নিচ্ছে, 800 টাকা নিচ্ছে। রেগুলার যাতায়াত করা হয়, কিন্তু এত ভিড় কখনোই থাকে না। আমরা যে ভোগান্তি, গরমের মধ্যে সব বাচ্চা কাচ্চা নিয়ে জ্যামের মধ্যে আটকে আছি। ঈদের ছুটি শেষে রোববার থেকে চালু হবে অফিস আদালত, খুলবে শিক্ষা প্রতিষ্ঠানও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। 3 জেলার সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে 8 জনের। দিনাজপুরের ঘোড়াঘাটেই দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 5 জন নিহত হয়েছেন। ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ সড়কের নূরজাহানপুর এলাকায় হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, আমবোঝাই একটি ট্রাক বিকল অবস্থায় সড়কে দাঁড়িয়েছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে ট্রাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় 3 জন, গুরুতর আহত 9 জনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় বাকি 2 জনের। এদিকে ঝালকাঠিতে বাস পিকআপ সংঘর্ষে প্রাণ হারিয়েছে 2 জন। পদ্মা সেতুতেও বাস ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 1 জন। শুক্রবার রাত 10টায় পদ্মা সেতুর 2 নম্বর পিলারের মাওয়ামুখী লেনে হঠাৎই বিকল হয়ে যায় একটি ট্রাক। এ সময় একই লেনে থাকা ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয় থেমে থাকা ট্রাকটিকে। এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই নিহত হয় 1 জন। একদিকে দেশ জুড়ে ডেঙ্গুর দাপট, অন্যদিকে করোনার চোখ রাঙানি। আবারও একসাথে 2 রোগের প্রকোপ দেখছে মানুষ। শুক্রবার হঠাৎ করেই ডেঙ্গুতে মারা গেলেন 5 জন, যার 4 জনই বরিশাল বিভাগে। চিকিৎসকরা বলছেন, মুমূর্ষু রোগীর প্রয়োজনীয় ওষুধের ঘাটতি দেখা যাচ্ছে।
প্রায়ই একই সাথে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও। দেশজুড়ে ভ্যাকসিনেশনের প্রভাবে করোনার ভয়াবহতা কমেছে অনেকটাই। 1 মাস আগেও করোনায় ভর্তি রোগী ছিল না হাসপাতালে, অথচ জুন মাসে আর শরীর কুলাচ্ছে না সংক্রমিতদের, বাধ্য হয়ে ছুটছেন হাসপাতালে। চিকিৎসকরা জানান, কারো কারো অক্সিজেন লাগছে বেশি মাত্রায়। আমাদের 13 জন যারা অ্যাডমিটেড রয়েছে তাদের কিন্তু একজনকে হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দিতে হচ্ছে, আর 2 জনকে বিলো 10 লিটার এই হিসাবে অক্সিজেন দিতে হচ্ছে। তো এবার যেটা একটু ডিফারেন্স সেটা হচ্ছে যে ক্ষুধামন্দা বা লস অফ অ্যাপাটাইটটা খুব বেশি এবং উইকনেসটা খুব দ্রুত গতিতে হচ্ছে। আগের তুলনায় করোনা পরীক্ষার আগ্রহ কমেছে, ফলে সংক্রমিত থাকলেও চিহ্নিত হচ্ছে না। আবার নতুন সাব ভ্যারিয়েন্ট নেজাল পরীক্ষায় ধরা পড়ছে না বলেও জানান তারা। এক্সবিবি ভ্যারিয়েন্টটা হয় কি, নাকে অনেক সময় এই ভাইরাসগুলো অ্যাকুমুলেশন করে না, এই জন্য নাক থেকে যে আমরা স্মিয়ারটা নেই এটা হয়তো পজিটিভ নাও আসতে পারে। সেই ক্ষেত্রে যদি আমরা মনে করি হাইলি সাসপেক্ট করি যে কোনো পেশেন্টের কোভিড নেগেটিভ এসেছে, সেক্ষেত্রে আমাদের এক্সরেটা করে নিতে পারি। ডেঙ্গুর দাপট রাজধানীতে বেশ কবছর ধরেই, তবে এখন তা শহরের বাইরেও বেড়েছে। একদিন আগে বরিশালে মারা গেছেন 4 জন, ঢাকা দক্ষিণে 1 জন মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। চিকিৎসকরা বলছেন, বৃষ্টির পর ডেঙ্গুর প্রকোপ বাড়ে, এবারও তাই হয়েছে। মে মাসে আমাদের যেখানে সারা মাসে 91 জন রোগী ভর্তি হয়েছে, সেখানে জুন মাসের 14 দিনের মধ্যে আমাদের প্রায় টোটাল রোগী ভর্তি হচ্ছে 61 জন, যেটা ইন্ডিকেট করে এই ঈদের ছুটিতে ঢাকা শহরে লোকের চাপ কম থাকার পরও 61 জন ভর্তি হয়েছে। অনেকেই যারা আসছে তাদের বেশিরভাগই ক্রিটিক্যাল অবস্থায় আমাদের এখানে ভর্তি হচ্ছে। তারা জানান, মুমূর্ষু ডেঙ্গু রোগীকে কখনো কখনো অ্যালবুমিন দিতে হয়, কিন্তু রাজধানীর ফার্মেসিগুলোতে দেখা গেল সরবরাহের ঘাটতি। সেই সাথে উচ্চ মূল্যের কারণে অনেকের পক্ষেই তা কেনা সম্ভব নয়। আমরা লাস্ট হয়তো 2 মাস আগে বিক্রি করছি, তখন না, এরপরে আর পাই নাই। ওইটা আপনার 11,500 সামথিং এরকমই বিক্রি হয়। এটা আপনার এক এক সময় এক এক দামের সাথে কম বেশি হয়। আগের তুলনায় দাম বাড়ছে না কমছে? বাড়ছে অবশ্যই। ক্রিটিক্যাল যারা হয় এদের মধ্যে একটা বড় অংশ আছে যাদেরকে বিভিন্ন ফ্লুইড দিয়ে ম্যানেজ করা যায়, যাদেরকে সাধারণভাবে যেসব ফ্লুইড আমরা ইউজ করি ম্যানেজ করা না যায়, তখন অ্যালবুমিন লাগে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 5,500 মানুষ, মারা গেছেন 28 জন, এর মধ্যে ঢাকা দক্ষিণের 14 জন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে কাটল অচলাবস্থা। টানা 18 দিন বন্ধ থাকার পর চালু হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রয়োজন না থাকলেও জুলাই আন্দোলনে আহত 5 জন এখনও হাসপাতালে অবস্থান করছেন। আর অনুমতি না নিয়ে ঈদে বাড়ি যাওয়া 50 জনকে পলাতক হিসেবে পুলিশকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের আউটডোর সেবা নিতে এসেছেন কয়েকশো রোগী। 18 দিন পর দেখা গেল এমন চিত্র। পরীক্ষা নিরীক্ষা, ফার্মেসি সহ চালু হয়েছে সব সেবা। প্রস্তুত অপারেশন থিয়েটার। সেবা নিয়েছেন 1,500-এর বেশি রোগী। গত বুধবারে আসছিলাম, আসার পর দেখলাম বন্ধ, তো বলতে শনিবারে আসেন, তো আজকে আসলাম, তো আজকে সেবা মোটামুটি ভালোই হয়েছে। সেদিন আইসা বসে থেকে গেছি 15-20 জন লোক, খালি কোনো লোক নাই। পরে কয়ে ডাক্তার আইব না, তোমরা যাওগা। এই ধরনের হাসপাতাল বন্ধ থাকা উচিত। আমি মানিকগঞ্জ থেকে আসছি সেদিনকে 3-4 দিন আগে, আমি আবার কষ্ট করে চলে গেছি মানিকগঞ্জ। আজকে সকাল ভোরে এসে আবার দাঁড়াইছে এখানে। সাধারণ একটা তুচ্ছ ঘটনা নিয়ে হাসপাতাল বন্ধ করে দিল, তাই না? তাই আজকে আমরা আসছি, সেবা পাইতেছি। জুলাই আন্দোলনে আহত 54 জন 10 মাস ধরে ভর্তি ছিলেন এই হাসপাতালে। চিকিৎসা শেষে ছাড়পত্র দিলেও হাসপাতাল ছাড়েননি অনেকেই। তাদের 50 জন অনুমতি না নিয়েই ঈদে বাড়ি চলে যান। সঙ্গে নিয়ে যান চিকিৎসকের ব্যবস্থাপত্র সহ পুরো মেডিকেল ফাইল। কর্তৃপক্ষ জানায়, নিয়ম অনুযায়ী পলাতক ঘোষণা করা হয়েছে তাদের। তারা যেসব বেড অকুপাই করেছিল ওইখানে তো আমরা কোনো রোগীকেই ভর্তি করতে পারিনি। এই জন্য শত সাধারণ রোগী বঞ্চিত হয়েছে সেবা থেকে। কিছুদিন পর পর তাদের ফলো আপে আমরা সাজেস্ট করবো আসার জন্য, কিন্তু হসপিটালে থেকে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার মতো একজনও এই মুহূর্তে আমাদের কাছে নেই। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার সকাল থেকেই হাসপাতালে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জুলাই আন্দোলনে আহতদের অনেকে হাসপাতালের সামনে জড়ো হলেও
ঢুকতে দেয়া হয়নি তাদের। পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট মানে অবনতি হওয়ার একটা যথেষ্ট সুযোগ রয়েছে। আমাদের কাছে এরকম তথ্য রয়েছে যে এখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, সেই তথ্যের ভিত্তিতেই আমরা এখানে ফোর্স বাড়িয়েছি। 28 মে হাসপাতালটির কর্মচারী ও জুলাইয়ে আহতদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে বন্ধ হয়ে যায় সেবা। সাধারণ রোগীরা হাসপাতাল ছাড়লেও থেকে যান জুলাই আন্দোলনে আহতরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি ও জামাতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে হাতাহাতিতে আহত হয়েছেন 5 জন। বিকেলে মাহমুদপুর ইউনিয়নের গহরদি এলাকায় ঘটনার সূত্রপাত। স্থানীয়রা জানায় ঈদের ছুটিতে 2টি আসনে গণসংযোগ চালাচ্ছিল জামাতের সম্ভাব্য প্রার্থীরা। বাদশাহ মিয়া বাজারে পথসভা করার সময় স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মীর সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এরই জেরে হাতাহাতি মারামারিতে জড়ায় দুপক্ষ। খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলীকে মারধর করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। দুপুর 12:30টার দিকে নগরীর ফুলবাড়ি গেট বাজার মোড় থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় বেগ লিয়াকত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। শনিবার দুপুর 1টার দিকে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে গ্রেপ্তার দেখানো হবে। রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে নগদ এজেন্টের কাছ থেকে 1,18 লক্ষ টাকারও বেশি অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সকালে উত্তরার 13 নম্বর সেক্টর এলাকায় এই ঘটনা ঘটে। এরপরই নগদ এজেন্টদের 4 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি কালো মাইক্রোবাসে একদল আরোহী রাস্তা থেকে একজনকে ব্যাগসহ জোর করে গাড়িতে তুলে নিচ্ছে। ঘটনার প্রায় 30 মিনিট পর উত্তরা 18 নম্বর সেক্টরে ওই ব্যক্তিকে ফেলে রেখে চলে যায় গাড়িটি। ভুক্তভোগীর অভিযোগ, তিনি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের একজন এজেন্ট। র্যাব পরিচয় দিয়ে তার কাছ থেকে কোটি টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ঘটনা বেগতিক দেখে পালিয়ে যান সাথে থাকা আরেকজন এজেন্ট। জানানো হয় থানায়। আমাদের ব্যাংকিং করতে হয় ব্যাংকে এবং সিআরএম করার। আজকে যেহেতু সব ব্যাংক খোলা নাই, আমরা একটা ব্যাংক খোলা পেয়েছিলাম। এটা ব্যাংকে জমা দিলে আমি এই টাকাটা যখন আমি ব্যাংকে জমা দিব, ব্যাংকে জমা দিয়ে রিসিপ্টটা যখন আমি নগদকে দিব, তখন নগদ আমাকে ইমানি দিবে। ইমানি দিলে আমি এটা দোকানে যেয়ে আমি ওদের কাছ থেকে জিনিসটা সেল করবো। এটা হচ্ছে ঘটনা। তো ব্যাংক এবং সিআরএম করার জন্য টাকাটা নিয়ে আসা হয়েছিল। তখন আনার সময় রাস্তার ভিতরে এই জিনিসটা। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নগদের 4 কর্মকর্তাকে। চলছে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ। আমরা টেকনোলজি বেসড যে ইনভেস্টিগেশন আমাদের হাতে রয়েছে সেটা আমরা করছি। তো আমি আমার অফিসারদেরকে টোটাল টিম আমরা এই বিষয়ে এনগেজ করেছি। আমি নানা দিকে আমি নির্দেশনা দিয়েছি যাতে যত দ্রুত সম্ভব এটা রহস্য উন্মোচন করে আমরা একটা সাকসেসফুল হতে পারি। পুলিশ বলছে এই ঘটনায় ডিস্ট্রিবিউশন হাউসের কর্মকর্তারাও রয়েছেন সন্দেহের তালিকায়। রহস্য উন্মোচনে মাঠে নেমেছে পুলিশের একাধিক ইউনিট। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছরই বাংলাদেশে চালু হচ্ছে ফিফা অনুমোদিত ফুটবল একাডেমি, যেটা নেপথ্যে কাজ করবেন খোদ আর্সেন ওয়েঙ্গার। শুধু তাই নয়, আগামীতে ক্লাবগুলোকে লভ্যাংশ শেয়ার করবে বাফুফে। মিট দ্য প্রেসে বাফুফের আগামী 6 মাসের পরিকল্পনার কথা তুলে ধরার সময় এসব কথা বলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। এ সময় সারা দেশের মাঠের ব্যবস্থাপনায় সরকারের সাহায্য চাইলেন বাফুফের কর্তারা। বাংলাদেশের ফুটবল ফ্যানদের দ্বারা কিছু দেশের ফুটবলের উন্নয়নে বাফুফের বর্তমান কমিটির নতুন পদক্ষেপ মিট দ্য প্রেস। এক মঞ্চে উপস্থিত বাফুফের সভাপতি, সহসভাপতি সহ 14 কর্তা। 2 ঘন্টারও বেশি সময়ে যেমন সংবাদকর্মীরা করতে পারল গঠনমূলক সমালোচনা, তেমনি মিলল অনেক প্রশ্নের উত্তর। আমাদের মেন্স এবং ওমেন্স টিমে আমরা আরো কিছু পার্টনার আনতে চাই বিকজ উই হ্যাভ রিকোয়ারমেন্টস দেয়ার। ক্রীড়াঙ্গনে সরকারের 2000 কোটি টাকা বরাদ্দের বিষয়টি তুলে ধরে বাফুফে প্রধান কথা বলা শুরু করেন। টোটাল বাজেটটা সরকার থেকে না নিয়ে আপাতত স্ট্র্যাটেজিক ভাবে আমরা বিভিন্ন খাতে চেষ্টা করব যে টোটাল খরচটা যেন বাংলাদেশের সরকার বা মিনিস্ট্রি বহন করে। এটা হবে আমাদের আগামী 1 বছরের স্ট্র্যাটেজি ইন টার্মস অফ সরকারের সাথে ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল এঙ্গেজমেন্ট করা। প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে বলতে গিয়ে বাফুফে সভাপতি স্বীকার করে নিয়েছেন নিম্নমানের মাঠে প্রিমিয়ার লিগের খেলাগুলো আয়োজনের কথা। দায়িত্ব পাবার 7 মাস পেরোলেও এখনো দেয়া হয়নি গার্ডস কমিটি সহ অনেক সাব কমিটি। তার উপর সিঙ্গাপুর ম্যাচের পরই জাতীয় স্টেডিয়ামের ঘাস ঠিক করার জন্য কমপক্ষে 2 মাস এই মাঠে কোনো ম্যাচ গড়াবে না। স্ট্যান্ডার্ড মিনিমাম ট্যাক্স যেটা
ইকুইপমেন্ট ক্ষেত্রে যদি 10% করা যায়, দ্যাট উড বি দ্য মোস্ট আইডিয়াল, যে আমাদেরকে যেন 6টা স্টেডিয়াম আরেকটু উন্নত মান ডেভেলপ করে দেওয়া হয়। ঢাকা স্টেডিয়াম যেরকম রেনোভেশন করেছে এরকম আরও 6টা যেন করে দেওয়া হয়। সেটা আমরা অবশ্যই আমাদের চাহিদা আছে যেখানে আমরা লিগগুলো চালাচ্ছি, তবে গভর্নমেন্ট যেটা ভালো মনে করে ওনারা সেটাই করতে পারেন, বাট আমাদের ডেফিনেটলি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে লাগবে। ক্রীড়া পণ্যের ক্ষেত্রে 36% ট্যাক্স দিতে হয় সরকারকে। ভারতে এই ট্যাক্স মাত্র 12%, যা কমানোর অনুরোধ করা হয়। আগামীতে বাফুফের লাভের অংশ ক্লাবগুলোকে দেয়া হবে বলে জানান বাফুফে সভাপতি। ভবিষ্যতে আমাদের উদ্দেশ্য হলো সেটাই, যে আমরা যখন স্পন্সর মানিটা রেজ করব লিগের জন্য, প্লাস আমরা যখন টোটাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটা আর্নিংস করব, সেখান থেকে একটা বরাদ্দের জন্য বড় বড় ক্লাব এবং বড় বড় লিগের ক্লাবদেরকে দেওয়া হয়। শিগগিরই বাংলাদেশে চালু হচ্ছে ফিফা অনুমোদিত ফুটবল একাডেমি, যেটার নির্মাণের নেপথ্যে থাকবেন খোদ ফুটবল কোচ আর্সেন ওয়েঙ্গার। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। ইসরায়েলের সাথে লড়াইয়ে ইরানের পাশে থাকবে পাকিস্তান, এমনটি জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দেশটির পার্লামেন্টে দেয়া এক ভাষণে এমনটি জানান তিনি। একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে সকল মুসলিম দেশের একত্রে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সকল মুসলিম দেশের ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার কথাও জানান পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী। ওআইসি তরফ থেকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। শুধু ইরানি নয়, ফিলিস্তিন সহ নিপীড়িত সকল মুসলিম দেশের পাশে থাকার কথা জানান তিনি। কখনো কখনো পরাজয়ও হয়ে উঠতে পারে আশীর্বাদ, আর সেটা যদি হয় জীবন মরণের প্রশ্ন, তবে তো কথাই নেই। ভূমি চৌহান বিরল সেই সৌভাগ্যধারীদের একজন। বিমানবন্দরে 10 মিনিট দেরিতে পৌঁছানোয় বেঁচে গেছেন এয়ার ইন্ডিয়ার এই যাত্রী। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। আহমেদাবাদের বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ধরতে ব্যর্থ যাত্রী ভূমি চৌহানের জীবনে এখন এটাই সবচেয়ে বড় সত্যি। লেখাপড়ার সুবাদে লন্ডনের ব্রিস্টলে বসবাস এই তরুণীর। ভারতে আসেন পরিবারের সাথে ছুটি কাটাতে। অবকাশ যাপন শেষে আবারও লন্ডন ফিরতে এয়ার ইন্ডিয়ার AI-171 ফ্লাইটের টিকিট কেটেছিলেন, কিন্তু পথে যানজটে আটকে 10 মিনিট দেরিতে পৌঁছান বিমানবন্দরে। অনেক অনুনয় বিনয়ের পরও চেক ইন করতে না পেরে ক্ষুব্ধ হয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে যান তিনি। কিছু সময় পরই শুনতে পান বিমানটি আছড়ে পড়ার খবর। আমার 1:10-এর ফ্লাইট ছিল, এয়ারপোর্টে পৌঁছাই 12:20-এ। মাত্র 10 মিনিট দেরি হওয়ার কারণে আমাকে চেক ইন করতে দেয়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। আমি বিমানের শেষ যাত্রী ছিলাম। অনেকবার অনুরোধের পরেও আমাকে বিমানে উঠতে দেয়া হয়নি। তখন একটাই কথা মাথায় ঘুরছিল, আর একটু আগে রওনা দিলে সময় মতো পৌঁছাতে পারতাম আজকে, ফ্লাইট মিসও হতো না। তবে এখন ভাবি সৃষ্টিকর্তা নিজ হাতে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ভূমির পাশাপাশি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বিমানের একমাত্র যাত্রী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বকুমার রমেশ। দুর্ঘটনার পর দিব্যি উঠে হেঁটে বেড়াতে দেখা যায় তাকে। হাতে মুখে চোটের কিছু চিহ্ন ছাড়া শরীরে নেই তেমন কোনো বড় আঘাত। প্লেন টেক অফের পর মনে হচ্ছিল 5-10 সেকেন্ডের জন্য তা শূন্যে থেমে গেছে। এরপরই ইমার্জেন্সি বাতি জ্বলে ওঠে। প্লেনটি যখন আছড়ে পড়ে, আমি যে পাশে বসা ছিলাম সে দিকটা হোস্টেল ভবনের একদম নিচতলায় যেয়ে ঠেকে। আমি প্রথমে ভেবেছিলাম আমিও বাঁচব না। পরে সিটবেল্ট খুলে কোনো মতে আশপাশের জঞ্জাল সরিয়ে বের হয়ে আসি। ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় সৌভাগ্যবান এই 2 যাত্রী বাদে বেঁচে নেই আর কেউ। মৃতের সংখ্যা এরই মাঝে 250 ঘর ছাড়িয়েছে। সন্ধান মিলেছে ব্ল্যাক বক্সের। বিস্তৃত ডাটা ঘেটে বিধ্বস্তের কারণ নির্ণয়ে লেগে যেতে পারে দীর্ঘ সময়। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।